নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব একটি রহস্য গল্প, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা গল্প সবুজ রাক্ষস। শুনবে প্রথম পর্ব। একদিন রাত্রিকালে আমি শয়ন করিয়াছি। অঘোর নিদ্রায় আমি অভিভূত আছি। বাহির বাটিতে আমার ঘর, আর ভিতর বাটিতে পাল মহাশয়ের ঘর। এই দুই ঘরের মাঝখানে যে দেয়াল, সেই দেয়ালের ঠিক গায়ে আমার বিছানা ছিল। সহসা পাল মহাশয়ের দিক হইতে সেই দেয়ালের গায়ে গুপ গুপ করিয়া শব্দ হইতে লাগিল। সেই শব্দে আমার নিদ্রাভঙ্গ হইল। শুইয়া শুইয়া আমি জিজ্ঞাসা করিলাম, কে শব্দ করে? তাহার ঘর হইতে পাল মহাশয় উত্তর করিলেন, শীঘ্র উঠিয়া বাহিরে এসো, বিশেষ প্রয়োজন আছে, গোল করিও না। আমি উঠিয়া প্রথমে ঘড়িতে দেখিলাম যে রাত্রি তখন 2 প্রহর অতীত হইয়া গিয়াছে। দ্বার খুলিয়া আমি বারান্দায় গিয়া উপস্থিত হইলাম। পাল মহাশয়ও সেই সময় আপনার ঘরের ভিতর হইতে বাহির হইয়া বারান্দায় দ্বারের খিল খুলিলেন। আমার দিকে সেই দ্বার শৃঙ্খল দ্বারা আবদ্ধ ছিল। পাল মহাশয় আমাকে সেই শৃঙ্খল খুলিতে বলিলেন। আমি শৃঙ্খল খুলিলাম। ভিতর বাটি এক হইয়া গেল। এই সময় আমি দেখিতে পাইলাম যে লাঠি ধরিয়া কে একজন অতি ধীরে ধীরে পাল মহাশয়ের সিঁড়ি দিয়া নিচে নামিবার উপক্রম করিতেছে, আর প্রদীপ হাতে লইয়া পাল মহাশয়ের গৃহিণী তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতেছেন। ভালোরূপে দেখিয়া আমি তাহাকে চিনিতে পারিলাম। সে নিয়োগীর পীড়িত পুত্র। শয্যাশায়ী মরণাপন্ন রোগী এত রাত্রিতে কেন যে আসিয়াছে তাহা ভাবিয়া আমি ঘোরতর বিস্মিত হইলাম। পাল মহাশয় চুপি চুপি আমাকে বলিলেন, আস্তে কথা কহিও, বিশেষ প্রয়োজন আছে, আমার ঘরের ভিতর আসো, তাহার পর সকল কথা তোমাকে বলিব। পাল মহাশয়ের আজ্ঞায় বারান্দার দ্বারে খিল দিয়া নিঃশব্দে আমি তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। 5-6 পা গিয়াই পাল মহাশয়ের দ্বারের নিকট উপস্থিত হইলাম। পাল মহাশয় ঘরের ভিতর প্রবেশ করিলেন। আমিও প্রবেশ করিবার উপক্রম করিতেছি, এমন সময় সর্বনাশ! চাহিয়া দেখি তাহার ঘরের ভিতর এক রাক্ষস। ঘরের মাঝখানে মাদুরের উপর আসন পিড়ি হইয়া রাক্ষস মহাশয় গ্যাট হইয়া বসিয়া আছেন। আরও আশ্চর্যের কথা, লজ্জা শরমের মাথা খাইয়া পাল মহাশয়ের কন্যা সেই মাদুরের এক পার্শ্বে বসিয়া আছে। ভয়ে আমার পা থরথর করিয়া কাঁপিতে লাগিল। আমি ভাবিলাম যে আর কিছু নয়, পাল মহাশয় এই রাক্ষসকে আপনার জামাতা করিয়াছেন। জল খাবার স্বরূপ আমার দেহটি তাহাকে প্রদান করিবার নিমিত্ত এই ঘোর রাত্রিতে তিনি আমাকে ডাকিয়া আনিয়াছেন। যাহা হোক, আমি তাহার ঘরের ভিতর আর প্রবেশ করিলাম না। প্রাণ লইয়া তৎক্ষণাৎ সে স্থান হইতে পলাইবার উপক্রম করিলাম। কিন্তু পাল মহাশয় খপ করিয়া আমার হাত ধরিয়া ফেলিলেন। আমার হাত ধরিয়া তিনি বলিলেন, কোথা যাও? আমি তাহার পায়ে পড়িলাম। তাহার পা দুইটি জড়াইয়া আমি বলিলাম, আমি একেলা মায়ের একেলা ছেলে, দোহাই আপনার। পাল মহাশয় বলিলেন, সে আবার কি? আমি বলিলাম, দোহাই আপনার, আপনার উনি জামাতা, উনি বোধহয় বিভীষণের প্রপৌত্র, উনি দেবতা, আমাকে খাইয়া উনি সুখ পাইবেন না। উনি বরং আসিয়া টিপিয়া দেখুন, আমার গায়ে মাংস নাই, আমার গায়ে সব হাড়। পাল মহাশয় বলিলেন, এ বলে কি? আমি বলিলাম, আমাকে ছাড়িয়া দিন, রাক্ষস মহাশয়ের নিমিত্ত আমি ভালো মোটা তাজা মানুষ ডাকিয়া আনিতেছি। তাহার কোমল মাংস ভক্ষণ করিয়া রাক্ষস মহাশয় পরম তৃপ্তি লাভ করিবেন। জামাতার আদর করিয়া আপনিও সন্তোষ লাভ করিবেন। আমাকে খাইয়া তাহার সুখ হইবে না। এ চাষার মাংস, সহস্রে আমরা চাষ করি। আমাদের মাংস শুষ্ক ও কঠিন, ঠিক দড়ির মতো, দোহাই আপনার। পাল মহাশয় উত্তর করিলেন, তোমাকে আর কি বলিব, তুমি মানুষ নাকি
তাহাই আমি বুঝিতে পারি না। রাক্ষস আবার কোথায়? আমার এত বয়স হইয়াছে, কিন্তু রাক্ষস আমি কখনো দেখি নাই। ইনি আমার পুত্র। বিপদে পড়িয়া আমার পুত্রকে ছদ্মবেশ ধারণ করিতে হইয়াছে। এই যে পরচুলের দাড়ি, গোঁফ, আর এই যে মুখোশ, যাহা দেখিয়া তুমি এত ভয় পাইয়াছ। নিজের বড়াই করিতে নাই, কিন্তু স্বভাবত আমি যে একজন সাহসী পুরুষ, সে পরিচয় বোধ হয় আর আপনাদিগকে দিতে হইবে না। প্রকৃত রাক্ষস না হোক, রাক্ষসের মতো তো বটে। সেই ভয়ঙ্কর রাক্ষসের হাতে পড়িয়াও আমি ধৈর্য ধরিতে সমর্থ হইয়াছিলাম। তাহাই আমার সাহসের যথেষ্ট পরিচয়। আপনারা হইলে ভয়ে হয়তো কত কি করিয়া ফেলিতেন। তাহার পর বলিলে হয়তো আপনারা বিশ্বাস করিবেন না, কিন্তু সত্য বলিতেছি, কিছুমাত্র ভয় না করিয়া রাক্ষসের মুখোশ আমি টিপিয়া দেখিলাম। তাহাতে আমার কিছুমাত্র ভয় হইল না। এখন আপনারা বুঝিয়া দেখুন আমার কত সাহস। যখন আমি নিশ্চয় বুঝিলাম যে সে বস্তুটা মুখোশ বটে, রাক্ষসের মুণ্ড বা অন্য কোনো ভয়াবহ পদার্থ নহে, তখন আমি উঠিয়া বসিলাম। বসিয়া আমি পাল মহাশয়কে জিজ্ঞাসা করিলাম, কি জন্য আপনার পুত্রকে এরূপ ছদ্মবেশ ধারণ করিতে হইয়াছে? পাল মহাশয় উত্তর করিলেন, সে অনেক কথা, বিস্তারিত বিবরণ প্রদান করিবার সময় নাই। আপাতত আমরা ঘোর বিপদে পড়িয়াছি। শীঘ্র তাহার প্রতিকার না করিতে পারিলে আমাদের সর্বনাশ হইবে। আমি জিজ্ঞাসা করিলাম, এই রাত্রি 2 প্রহরের সময় বিপদ কোথা হইতে আসিবে? পাল মহাশয় উত্তর করিলেন, আমার পুত্রের নাম মিহির। মিহির এক খুনি মোকদ্দমায় পড়িয়াছে। 2 বৎসর পূর্বে সে ঘটনা ঘটিয়াছে। মিহির সে লোককে খুন করে নাই, কিন্তু সমুদয় দোষটি তাহার ঘাড়ে পড়িয়াছে। সেজন্য এই 2 বৎসর নানারূপ ছদ্মবেশ ধারণ করিয়া সে পথে পথে ফিরিতেছে। দুঃখের কথা বলিতে আমার বুক ফাটিয়া যায়। বাবা আমার কতই না কষ্ট ভোগ করিতেছে। ছদ্মবেশ ধারণ করিয়া রাত্রিকালে অতি গোপনে সে আমাদের সহিত সাক্ষাৎ করে। আমাদের নিকট আসিতে তাহাকে আমি বারবার মানা করিয়াছি, কিন্তু আমাকে, তাহার গর্ভধারিণীকে ও তাহার ভগিনীকে না দেখিয়া সে থাকিতে পারে না। মিহির যদি আজ ধরা পড়ে, তাহা হইলে নিশ্চয় তাহার ফাঁসি হইবে। কারণ সে যে খুন করে নাই, সে যে সম্পূর্ণরূপে নিরাপরাধ, তাহা প্রমাণ করিবার উপায় নাই। এই বিষয়ে যদি তুমি কোনরূপে সহায়তা করিতে পারো, সেই জন্য তোমাকে ডাকিয়াছি। আমি বলিলাম, ঘরে তলোয়ার আছে? থাকে তো দিন, আমি লড়াই করিব। পাল মহাশয় বিরক্ত হইয়া উত্তর করিলেন, তুমি পাগল নাকি? কাহার সহিত তুমি লড়াই করিবে? পুলিশের সহিত লড়াই করিবে? আমার ভয় হইল। আমি জিজ্ঞাসা করিলাম, পুলিশ এ স্থানে কি করিয়া আসিবে? পুলিশ কি করিয়া জানিবে যে আপনার পুত্র মিহির এ বাটিতে আসিয়াছে? পাল মহাশয় উত্তর করিলেন, তাহাই তো ভয়। সেই বিপদেই তো এখন আমি পড়িয়াছি, আর সেই জন্যই তো তোমাকে আমি ডাকিয়াছি। কি করিব কিছুই আমি স্থির করিতে পারিতেছি না। পুলিশের লোক এখনই হয়তো আসিয়া উপস্থিত হইবে। নিয়োগী থানায় খবর দিতে গিয়াছে। বিস্মিত হইয়া আমি বলিলাম, নিয়োগী? পাল মহাশয় উত্তর করিলেন, হ্যাঁ, নিয়োগী। তাহার পুত্র বেচুর সহিত আমার কন্যার বিবাহ সম্বন্ধ হইয়াছিল, কিন্তু বেচুর এখন যেরূপ অবস্থা, তাহাতে সে বিবাহ আমি কিছুতেই দিতে পারি না। সেই কথা শুনিয়া আমার উপর নিয়োগীর অতিশয় রাগ হইয়াছে। সে দেখিয়াছে আমার পুত্র মিহির ছদ্মবেশ ধারণ করিয়া আমার বাটিতে আসিয়াছে। নিয়োগী সেই খুনের কথা সমুদয় অবগত আছে। তাহার পুত্র ও আমার পুত্র হুগলিতে এক বাসায় থাকিয়া লেখাপড়া করিত। সেই বাসাতেই এই খুন হয়। নিয়োগী পুত্রের পরামর্শে ও সহায়তায় আমার পুত্র পলায়ন করে। আজ রাত্রিতে মিহিরকে আসিতে দেখিয়া সে থানায় সংবাদ দিতে গিয়াছে। আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি করিয়া জানিলেন যে সে থানায় খবর দিতে গিয়াছে? পাল মহাশয় উত্তর করিলেন, নিয়োগীর পুত্র বেচু আসিয়া আমাকে এইমাত্র বলিয়া গেল।
বেচু এখন আর বিছানা হইতে উঠিতে পারে না, তথাপি লাঠি ধরিয়া অতি কষ্টে সে এইমাত্র আসিয়াছিল। তাহার পিতা যে ঘোর অন্যায় কাজ করিতেছে তাহা বোধহয় সে বুঝিতে পারিয়াছে, সেজন্য আমাকে সে সকল কথা বলিয়া গেল। আমি বলিলাম, মিহির এই বেলা অশ্বত্থ গাছ দিয়া পলায়ন করুক না কেন? পাল মহাশয় উত্তর করিলেন, তাহার জো নাই। বেচু বলিয়া গেল যে সদর দরজায় একজন কনস্টেবল দাঁড়াইয়া আছে, সেদিক দিয়া পলায়ন করিবার উপায় নাই। পশ্চিমে গলির রাস্তায় এই জানালার পার্শ্বে যেদিকে অশ্বত্থ গাছ রহিয়াছে, সে স্থানে নিয়োগীর বন্ধু দালাল দাঁড়াইয়া পাহারা দিতেছে। দুই পথে দুইজনকে পাহারা রাখিয়া নিয়োগী থানায় গিয়াছে। আমি বাটির উত্তর ও পূর্ব দিকে পানে চাহিয়া দেখিলাম, সেই দুই দিক একেবারে ভগ্ন। সে দুই দিক দিয়া পলায়ন করিবার কোনো উপায় নাই। তাহার পর আমি ছাদে উঠিবার সিঁড়ির কথা জিজ্ঞাসা করিলাম। সিঁড়িও একেবারে ভগ্ন, ছাদে উঠিবার উপায় নাই। পলায়ন করিবার কোনো উপায় আমি দেখিতে পাইলাম না। মিহির এতক্ষণ মাতার নিকট বসিয়াছিল। যাইবার নিমিত্ত মাতা তাহাকে কিছু মিষ্টান্ন দিয়াছিলেন। মিহির খাইতে অস্বীকার করিতেছিল। কাঁদিতে কাঁদিতে আঁচলে চক্ষু মুছিতে মুছিতে খাইবার নিমিত্ত মাতা তাহাকে জেদ করিতেছিলেন। মাতার অনুরোধে মিহির সন্দেশ ভাঙিয়া একটু মুখে দিয়া জল পান করিল। তাহার পর সে মাতাকে বুঝাইতে লাগিল। মিহির বলিল, মা, তুমি জননী, আমার দেবতা। তোমার সাক্ষাতে আমি সত্য বলিতেছি যে আমি সে ছোকরাকে খুন করি নাই। দুইজনে আমরা এক ঘরে থাকিতাম। চিরকাল তাহাতে আমাতে বড় ভাব ছিল। বাবার সহিত তাহার বাপের মোকদ্দমা আরম্ভ হইলেও তাহাতে আমাতে ভাব যায় নাই। তবে যে রাত্রিতে সে খুন হয়, সেই দিন সন্ধেবেলা তাহাতে আমাতে একটু বচসা হইয়াছিল, কিন্তু সে অন্য কথা লইয়া, মোকদ্দমার কথা নয়। যাহা হোক, সে ঝগড়া কোনো কাজের নয়, কথার তর্ক বিতর্ক মাত্র। তাহার পর আমরা একসঙ্গে কত কথা কহিলাম, একসঙ্গে আহার করিলাম, এক ঘরে শয়ন করিলাম। রাত্রি 2টা কি 3টার সময় আমাকে একবার বাহিরে যাইতে হইল। বাহির হইতে আসিয়া পুনরায় ঘরের ভিতর যেই প্রবেশ করিয়াছি, আর সেই সময় বেনির বিছানার নিকট হইতে কিরূপ একটা ঘর ঘর শব্দ আমি শুনিতে পাইলাম। যে ছোকরা খুন হইয়াছে তাহার নাম বেনি ছিল। আমি ভাবিলাম বেনি বুঝি কিরূপ কুভাবে শয়ন করিয়াছে, তাই সে এইরূপ শব্দ করিতেছে। তাহাকে ঠেলিয়া পা ফিরিয়া শুইতে বলিব, এই জন্য আমি সেই অন্ধকার ঘরে তাহার বিছানার দিকে যাইতে লাগিলাম। সহসা আমার পায়ে মানুষের পা ঠেকিয়া গেল। তখনও আমি কোনো বিপদের আশঙ্কা করি নাই। তখন আমি ভাবিলাম যে বেনি ঘুমের ঘোরে তক্তপোষ হইতে পড়িয়া গিয়াছে। বেনি বেনি বলিয়া ডাকিতে ডাকিতে আমি তাহাকে তুলিতে চেষ্টা করিলাম, কিন্তু আমি দেখিলাম যে তাহার সর্বশরীর অবশ হইয়া গিয়াছে, আর তাহার গলা দিয়া সেই ঘর ঘর শব্দ হইতেছে। আর সেই সময় আমার পায়ে জল অপেক্ষা ঘন কী সব লাগিয়া গেল। আমি চিৎকার করিয়া উঠিলাম। পাশের ঘরে নিয়োগী মহাশয়ের পুত্র বেচু ও আর ছোকরা ছিল, কিন্তু আমার চিৎকার শুনিয়া কেবল বেচু একেলা দৌড়িয়া আসিল। সঙ্গে সে দিয়াশলাই আনিয়াছিল। সে দিয়াশলাই জ্বালিল। সেই আলোতে বেনিকে আমি তাহার তক্তপোষে শয়ন করাইলাম। আর সেই সময় দেখিলাম যে তাহার বুকে কে ছুরি মারিয়াছে। বুক হইতে ছলকে ছলকে রক্ত বাহির হইতেছে। তাহাতে আমার জামা কাপড় রক্তে রক্ত হইয়া গিয়াছে। ঘরের মেঝেতে যে স্থানে বেনি পড়িয়াছিল, সে স্থানে অনেক রক্ত জমা হইয়াছিল। সেই রক্ত আমার পায়ে লাগিয়া গিয়াছিল। নিয়োগী মহাশয়ের পুত্র বেচু ঘরের ভিতর আসিয়া দিয়াশলাই জ্বালিয়া সমুদয় ব্যাপার দেখিয়া বেচু মনে করিল যে আমি বেনিকে খুন করিয়াছি। সেই জন্য বেচু আমাকে বলিল, চুপ, গোল করিও না। কিন্তু মিহির, এ কি তুমি করিয়াছ? বেনিকে তুমি খুন করিয়াছ? সন্ধ্যাবেলা তাহার সহিত তোমার ঝগড়া হইয়াছিল, সেই জন্য ইহাকে খুন করিয়াছ? না, ইহার বাপের কাছ হইতে যে 100 টাকার নোট আসিয়াছে, তাহার জন্য তুমি ইহাকে খুন করিয়াছ। আমি বলিলাম, ও কি কথা বেচু, আমি ইহাকে খুন করিয়াছি? আমি যদি খুন করিব, তবে চিৎকার করিয়া লোক ডাকিতে যাইব কেন? বেচু বলিল, দেখো মিহির, তোমার সে কথা কেহ বিশ্বাস করিবে না।
তোমরা দুইজনে এক ঘরে থাকো। তোমার সহিত তাহার ঝগড়া হইয়াছিল, তোমার গায়ে রক্ত। আরে কি! এই বলিয়া ঘরের মেঝে হইতে বড় একখানি ছুরি সে তুলিয়া লইল। ছুরিখানি রক্ত মাখা ছিল। সে ছুরি আমার। ঘরের একপাশে ছোট টেবিল ছিল, তাহার উপর কাগজ, কলম, পুস্তক প্রভৃতির সহিত আমার সেই ছুরিখানাও থাকিত। ছুরিখানা হাতে লইয়া বেচু বলিল, আর ক্ষণমাত্র বিলম্ব করিও না, শীঘ্র তুমি পলায়ন করো। আমি হতবুদ্ধি হইয়া পড়িলাম। তখন বেচু বলিল, ও কি করো? ওরূপ রক্তমাখা কাপড়ে বাইরে যাইও না, এখনই তোমাকে চৌকিদার ধরিবে। এই কথা বলিয়া সে দৌড়িয়া আপনার ঘরে গেল। তাহার একখানি কাপড় আনিয়া আমাকে দিল। সেই কাপড় পরিয়া আমি পলায়ন করিলাম। সে রাত্রিতে বেচু আমার অনেক উপকার করিয়াছে। আজও দেখো, সে আমাকে বাঁচাইতে চেষ্টা করিয়াছে। কিন্তু মা, এখন বোধ হইতেছে যে পলায়ন করিয়া আমি ভালো কাজ করি নাই। যখন আমি অপরাধ করি নাই, তখন কি জন্য যে আমি পলায়ন করিলাম তাহা বুঝিতে পারি না। এরূপ অবস্থায় আর কতদিন কাল কাটাইব? ইহা অপেক্ষা ফাঁসি কাঠে ঝুলিয়া মরাই আমার পক্ষে ভালো। তোমাদিগকে না দেখিয়া আর পথে পথে ফিরিতে পারি না, আর কষ্ট ভোগ করিতে পারি না মা। মাতা কাঁদিতে লাগিলেন। পাল মহাশয়ের কন্যা কাঁদিতে লাগিল। পাল মহাশয়ের চক্ষে জল আসিল। আমারও চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। মিহির পুনরায় বলিল, আজ আর পালাইবার কোনো উপায় নাই, কিন্তু তাহার জন্য আমি কিছুমাত্র দুঃখিত নই। পথে পথে আর বেড়াইতে পারি না। এরূপ বলিতে বলিতে মিহির দেখিল যে তাহার পিতা মাতা ও ভগিনী সকলেই অতিশয় কাঁদিতেছেন। সেজন্য তাহাদিগকে প্রবোধ দিয়া সে পুনরায় বলিল, মা, কাঁদিও না, তুমি ভয় করিও না। ভগবান মাথার উপর আছেন, বিনা দোষে তিনি আমাকে ফাঁসি যাইতে দেবেন না। আমার নিজের সম্বন্ধে এই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটিল। মিহিরের দুঃখের কাহিনী শুনিয়া আমার বুকের ভিতর গুড়গুড় করিয়া উঠিল। কেন বলিতে পারি না, কিন্তু এই সময় হইতে আমার স্বভাব পরিবর্তিত হইতে আরম্ভ হইল। পাল মহাশয় বলিলেন, প্রাণ থাকিতে তোমাকে আমি ধরা দিতে দেব না, পালাইবার কোনো উপায় কি নাই? এই সময় বাটির নিম্নে অন্দরমহলের দরজায় সবলে কে আঘাত করিতে লাগিল। দরজা যেন ভাঙিয়া ফেলিতে লাগিল। শশব্যস্ত হইয়া আমরা সকলে উঠিয়া দাঁড়াইলাম। পাল মহাশয় বলিলেন, ওই পুলিশ আসিয়াছে। পাল মহাশয়ের কন্যা ও গৃহিণী কাঁদিয়া উঠিলেন। মিহির পুনরায় তাহাদিগকে বুঝাইতে লাগিল। মিহির বলিল, ভয় নেই মা, কাঁদিও না। অন্তর্যামী জানেন যে আমি দোষী নই, তিনি আমাকে রক্ষা করিবেন। দরজায় অতি সবলে আঘাত হইতে লাগিল। দরজা যেন ভাঙিয়া ফেলিতে লাগিল। পাল মহাশয় বারান্দায় গিয়া উচ্চস্বরে জিজ্ঞাসা করিলেন, কে ও? দরজা ভাঙে কে? বাহির দিকে নিচ হইতে কে উত্তর দিল, আমরা পুলিশের লোক, দরজা খুলিয়া দাও। পাল মহাশয় বলিলেন, রাত্রি প্রায় 1টা বাজে, এ ঘোর রাত্রিতে আমি দরজা খুলিয়া দিতে পারি না। যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে তাহা হইলে প্রাতকালে আসিও, তখন দ্বার খুলিয়া দিব। রাত্রিকালে ঘরের ভিতর প্রবেশ করিবার আইন নাই। পুলিশের লোক উত্তর করিল, দ্বার খুলিয়া দাও। যদি না খুলিয়া দাও তাহা হইলে দ্বার আমরা ভাঙিয়া ফেলিব। তোমার ঘরে খুনি আসামি আছে। পাল মহাশয় বলিলেন, আমার ঘরে খুনি আসামি কোথা হইতে আসিবে? এ ঘোর রাত্রিতে আমি দ্বার খুলিয়া দিব না, তোমরা পুলিশের লোক হও আর যেই হও। তাহারা যেন ভাঙিয়া ফেলিবার উদ্যোগ করিল। পাল মহাশয় ঘরের ভিতর আসিয়া বলিলেন, কি সর্বনাশ হইল, আর কোনো উপায় নাই। মিহির এইবার ধরা পড়িল, সর্বনাশ হইল। মিহিরের এক হাত মা ধরিয়াছিলেন ও অপর হাত ভগিনী ধরিয়াছিল। মিহিরকে মাঝখানে রাখিয়া দুইজনে পার্শ্বে বসিয়া ক্রমাগত কাঁদিতেছিলেন। পাল মহাশয়ের এই নিদারুণ বাক্য শুনিয়া ভগিনী সহসা মিহিরের হাত ছাড়িয়া দিল। তাহার পর সে উঠিয়া দাঁড়াইল। আঁচলে চক্ষু মুছিতে মুছিতে পিতাকে সে বলিল, বাবা, নিচে গিয়ে পুলিশের লোককে তুমি দরজা খুলিয়া দাও। আমি মনে মনে এক উপায় স্থির করিয়াছি। ভগবানের কৃপায় আমাদের বাসনা পূর্ণ হইবে। কন্যার কথা শুনিয়া আমরা সকলেই অবাক হইয়া তাহার মুখ পানে চাহিয়া রহিলাম। কন্যা ধীর গম্ভীর স্বরে ভ্রাতাকে বলিল, দাদা, উঠো।
মদনবাবুর ঘরে গিয়া তাহার বিছানায় তুমি শয়ন করো। বারান্দার দ্বারে ওদিক হইতে তুমি শিকল দিয়া দাও, এদিক হইতে সেই দ্বারে আমি খিল দিতেছি। পাল মহাশয়ের কন্যা তাহার পর মাদুরের উপর হইতে সেই রাক্ষসের মুখোশ ও পরচুল তুলিয়া লইল। সহস্তে সেই মুখোশ ও সেই পরচুলের দাড়ি গোঁপ সে আমার মুখে পড়াইয়া দিল। সকলে তাহার অভিসন্ধি তখন বুঝিতে পারিল। পাল মহাশয় বলিলেন, রাধারানী মা, ধন্য তুমি, ধন্য তোমার বুদ্ধি। তোমার বুদ্ধি বলে ও ভগবানের কৃপায় মিহির বোধহয় এবার নিষ্কৃতি পাইবে। মিহির, উঠো বাবা, শীঘ্র মদনবাবুর ঘরে তুমি গমন করো। পাল মহাশয়ের কন্যার নাম রাধারানী। বারান্দায় দাঁড়াইয়া রাধারানী মিহিরকে আমার ঘর দেখাইয়া দিল। ভিতর বাটি হইতে বাহির বাটিতে গমন করিয়া মিহির প্রথম বারান্দার দ্বারে শিকল দিল। তাহার পর আমার ঘরে প্রবেশ করিয়া সে ঘরেরও দ্বার বন্ধ করিয়া দিল। অবশেষে সে আমার বিছানায় শয়ন করিল। দ্বার খুলিয়া দিবার নিমিত্ত পাল মহাশয় এখনও নিচে গমন করেন নাই। রাধারানী সেজন্য পুনরায় তাহাকে বলিল, বাবা, তুমি নিচে গিয়া পুলিশের লোককে দ্বার খুলিয়া দাও। দ্বার খুলিতে কিন্তু একটু নলপাত করিও। উপরে কেবল তোমার ঘরের দ্বার খোলা থাকুক। প্রদীপ নিভাইয়া মা ও আমি অন্য ঘরে দ্বার বন্ধ করিয়া শয়ন করি। পাল মহাশয় প্রথম বারান্দায় দাঁড়াইয়া উচ্চস্বরে পুলিশের লোককে বলিলেন, আপনাদের আর কষ্ট করিতে হইবে না, এখনই নিচে গিয়া আমি দ্বার খুলিয়া দিতেছি। এই বলিয়া সিঁড়ি দিয়া আস্তে আস্তে তিনি নিচে নামিতে লাগিলেন। এখন আমার বড় ভয় হইল। আমি ভাবিলাম, এ মন্দ কথা নয়, রাক্ষসের হাত হইতে কত কষ্টে পরিত্রাণ পাইলাম। এখন দেখিতেছি আমার ফাঁসির জোগাড় হইতেছে। নিয়োগী মহাশয় পুলিশকে নিশ্চয় বলিয়াছেন যে রাক্ষসের সাজে সাজিয়া খুনি আসামি বাটিতে আগমন করে। সুতরাং পুলিশ আসিয়াই আমাকে ধরিয়া ফেলিবে, তাহার পর আমাকে থানায় লইয়া যাইবে, তাহার পর আমার নামে মোকদ্দমা করিবে, তাহার পর আমাকে ফাঁসি কাঠে ঝুলাইয়া দিবে। আমাকে দিয়া রাধারানী ভ্রাতার প্রাণ বাঁচাইতে চেষ্টা করিতেছে। মেয়েটি সামান্য মেয়ে নয়। এইরূপ চিন্তা করিতেছি, এমন সময় মিহিরের সেই দুঃখের কাহিনী আমার স্মরণ হইল। আপনাকে ধিক্কার দিয়া আমি মনে মনে বলিতে লাগিলাম, ছি মদন, তুমি না এইমাত্র প্রতিজ্ঞা করিয়াছ যে আজ হইতে আর পাগলামি করিবে না, আর কখনো কাপুরুষের ন্যায় ব্যবহার করিবে না। আজ হইতে তুমি তোমার স্বভাব পরিবর্তন করিবে। ছি মদন, তোমার কি লজ্জা নাই? ভ্রাতাকে আমার ঘর দেখাইয়া দিয়া বারান্দার দ্বারে ভিতর হইতে খিল দিয়া রাধারানী পুনরায় আমার নিকট আসিয়া বলিল, ভয় করিবেন না, আপনি যে দাদা নহেন তাহা জানিতেই পারিলেই পুলিশ আপনাকে ছাড়িয়া দিবে। কিন্তু অনুগ্রহ করিয়া আপনি শীঘ্র পরিচয় দিবেন না। যত বিলম্ব করিতে পারেন ততই ভালো, কারণ বিলম্ব হইলে দাদাকে সরাইতে আমরা সময় পাইব। রাধারানীর বচনে আমার মন আশ্বাসিত হইল। আমিও তখন মনে মনে বুঝিয়া দেখিলাম যে সত্য বটে, আমাকে কেন তাহারা ফাঁসি দিবে? আমি যে মিহির নই জানিতে পারিলেই তাহারা আমাকে ছাড়িয়া দিবে। আমার নাম ধাম প্রকাশ করিতে আমি যত পারি তত বিলম্ব করিব। রাধারানী পুনরায় বলিল, আপনার এ ঘরে থাকা উচিত নহে, আপনাকে অন্য স্থানে যাইতে হইবে, আসুন। রাধারানীর সহিত সে ঘর হইতে আমি বাহির হইলাম। চক্ষুর উপরে মুখোশে 2টি গোল ছিদ্র ছিল। তাহা পূর্বে রাক্ষসের ভয়াবহ চক্ষুকোটর বলিয়া আমার প্রতীতি হইয়াছিল। সেই ছিদ্র দিয়ে আমি দেখিতে পাইতেছিলাম। তেতলায় উঠিবার নিমিত্ত পূর্বে যে স্থানে সিঁড়ি ছিল তাহার পাশে সামান্য একটু নিভৃত অন্ধকারময় স্থান ছিল। সে স্থানে যে ভগ্ন প্রাচীর আছে তাহার কোণে বসিলাম। ঘর হইতে রাধারানী মাদুরটি তুলিয়া আনিয়াছিল। সেই মাদুর দিয়ে সে আড়াল করিয়া দিল। মাদুরের অন্তরালে চুপ করিয়া আমি বসিয়া রইলাম। নানারূপ আশ্বাস বাক্যে আমাকে প্রবোধ দিয়া রাধারানী সে স্থান হইতে প্রস্থান করিল। প্রাচীরের কোণে মাদুরের আড়ালে বসিয়া শব্দ শুনিয়া সমুদয় ঘটনা আমি বুঝিতে পারিলাম। পাল মহাশয় দ্বার খুলিয়া দিলেন, সে শব্দ আমি পাইলাম। অনেকগুলি লোক বাটির ভিতরে প্রবেশ করিল, সে শব্দ আমি পাইলাম।
7-8 জন লোক তরতর করিয়া সিঁড়ি দিয়া উপরে উঠিল। সে পাল মহাশয়ের 3টি ঘর পাঁতি পাঁতি করিয়া তাহারা খুঁজিতে লাগিল, সে শব্দও আমি পাইলাম। তাহাদের অনুসন্ধান যে বৃথা হইল, তাহাদের কথাবার্তায় তাহাও বুঝিতে পারিলাম। অবশেষে 2 জন লোক আমার দিকে আসিতেছে, পদশব্দে তাহাও আমি বুঝিলাম। যে স্থানে আমি লুক্কায়িত ছিলাম, 2 জন লোক সেই স্থানে আসিয়া উপস্থিত হইল। গোল লণ্ঠনের প্রখর আলোক তাহারা মাদুরের উপর ধরিল। তাহার পর একজন অগ্রসর হইয়া মাদুরটি সরাইয়া ফেলিল। তৎক্ষণাৎ সেই 2 জন লোক একসঙ্গে চিৎকার করিয়া উঠিল, আসামি পাইয়াছি, আসামি পাইয়াছি। সেই কথা শুনিয়া পুলিশের অন্যান্য লোক সেই স্থানে দৌড়িয়া আসিল। তাহাদের মধ্যে একজন তৎক্ষণাৎ আমার হাতে হাত করি লাগাইয়া দিল। ঘরের ভিতর পাল মহাশয়ের কন্যা ও গৃহিণী কাঁদিয়া উঠিলেন। আমি চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। একজন পুলিশের লোক আমার মুখ হইতে রাক্ষসের মুখোশ খুলিতে উদ্যত হইল, কিন্তু তাহাদের যিনি কর্তা তিনি তাহাকে নিষেধ করিয়া বলিলেন, মুখোশ খুলিও না, এই অবস্থাতেই ইহাকে সাহেবের নিকট লইয়া যাইব। আমি থানায় গিয়া উপস্থিত হইলাম। সাহেবের সম্মুখে আমার মুখোশ খোলা হইল, কিন্তু পরচুলের দাড়ি গোঁফ যেমন তেমনই রহিল। থানার সাহেব আমাকে 2-1 কথা জিজ্ঞাসা করিলেন, কিন্তু আমি কোনো উত্তর করিলাম না। আমাকে গারদে কয়েদ করিয়া রাখা হইল। গারদে আমি বসিয়াছি, এমন সময়ে বাহিরে নিয়োগীর গলার শব্দ পাইলাম। নিয়োগীর সহিত পুলিশের যে কথাবার্তা হইল, তাহাতে আমি বুঝিলাম যে মিহিরকে ধরিয়া দিবার নিমিত্ত 500 টাকা পুরস্কার দিবার ঘোষণা ছিল। নিয়োগী সেই পুরস্কারের প্রার্থনা করিলেন। পুলিশের লোক বলিল, রও, আগে ইহার মোকদ্দমা হোক, তাহার পর তুমি সে পুরস্কার পাইবে। সেই কথা শুনিয়া নিয়োগী মহাশয় প্রস্থান করিলেন। পুলিশের লোক পরদিন আমাকে আর একজন সাহেবের নিকট লইয়া গেল। সাহেবও আমাকে 2-4 কথা জিজ্ঞাসা করিলেন। আমি কিন্তু একটি কথাও মুখ দিয়া বাহির করিলাম না। হুগলিতে সেই খুন হইয়াছিল। আমাকে হুগলিতে লইয়া গিয়া সে স্থানের পুলিশের হাতে সমর্পণ করিবার নিমিত্ত সাহেব আজ্ঞা করিলেন। 2 জন পুলিশের লোক আমাকে হুগলিতে লইয়া চলিল। আমরা 3 জনে রেলগাড়িতে গিয়া বসিলাম। আমার হাতে হাত করিছিল, কিন্তু পথে যাইতে যাইতে কৌশল করিয়া আমি সেই পরচুলের দাড়ি গোঁফ খুলিয়া চুপি চুপি গাড়ির বাহিরে ফেলিয়া দিলাম। পরক্ষণেই পুলিশের লোক আমার দিকে চাহিয়া বিস্মিত হইল। সে যে পরচুল তাহা বোধহয় তাহারা জানিত না। তাহারা বলিল, তুই একজন পাকা বদমাইশ। যথাসময়ে আমরা হুগলির থানায় গিয়া উপস্থিত হইলাম। কলকাতা পুলিশের লোক হুগলি পুলিশের হাতে আমাকে সমর্পণ করিয়া চলিয়া গেল। হুগলি থানার একজন কর্মচারী মিহিরকে জানিত। সে তখন থানায় উপস্থিত ছিল না। কিছুক্ষণ পরে সে আসিয়া আমাকে দেখিয়া বলিল, মিহির পাল? এ কেন মিহির পাল হইবে? এই কথা শুনিয়া থানার দারোগা আমাকে জিজ্ঞাসা করিলেন, তবে তুমি কে? এইবার আমার মুখ দিয়া কথা ফুটিল। আমি বলিলাম, আমি মদন ঘোষ। দারোগা জিজ্ঞাসা করিলেন, মদন ঘোষ আবার কে? নাম ধাম প্রভৃতি বলিয়া আমি আমার সমুদয় পরিচয় প্রদান করিলাম। তাহা শুনিয়া উপস্থিত সকল লোকই ঘোরতর বিস্মিত হইল। দারোগা জিজ্ঞাসা করিলেন, তবে কলিকাতা পুলিশ তোমাকে ধরিয়া আনিল কেন? আর মিহির বলিয়া তোমাকে এ স্থানে দিয়া গেল কেন? আমি উত্তর করিলাম, পাল মহাশয় ও আমি এক বাটিতে বাস করি, তাহার সহিত আমার সদ্ভাব আছে। তামাশা ছলে রাক্ষসের মতো মুখোশ পরিয়া পরিবারবর্গকে আমি ভয় দেখাইতে গিয়াছিলাম। সেই অবস্থায় কলিকাতা পুলিশের লোক আমাকে মিহির মনে করিয়া ধৃত করিল। দারোগা জিজ্ঞাসা করিলেন, কলিকাতার থানায় তুমি আপনার পরিচয় প্রদান করো নাই কেন? আমি বলিলাম, ভয়ে আমি হতবুদ্ধি হইয়া গিয়াছিলাম। যাহা হোক, হুগলির পুলিশের লোক আমাকে তৎক্ষণাৎ ছাড়িয়া দিল না। সে স্থানের সাহেবের নিকট আমাকে লইয়া গেল।
আরও 2 দিন ধরিয়া ভালোরূপে তদন্ত করিল। হুগলির যে সমুদয় লোক মিহিরকে জানিত তাহাদিগকে আনিয়া আমাকে দেখাইল। পাল মহাশয়ের গ্রামের কয়েকজন লোককে আনিয়া আমাকে দেখাইল। যখন সকলেই বলিল যে আমি মিহির নই, তখন আমাকে ছাড়িয়া দিল। এতক্ষণ শুনলে সবুজ রাক্ষস গল্পটির প্রথম পর্ব। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।